মোবাইলে নজর মনে হয় আমার মতো আপনাদেরও সবার রয়েছে। বিভিন্ন সোশ্যাল সাইট থেকে বোঝার চেষ্টা করছেন মধ্যপ্রাচ্যে কি হচ্ছে। অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলের কিভাবে সে অপারেশন হচ্ছে, পাল্টা এদিকে ইরান ট্রু প্রমিস 3, ইরানের অপারেশনের নাম সেই ট্রু প্রমিস 3 কিভাবে কতটা ক্ষয়ক্ষতি করতে পারলো ইসরায়েলের। সবচেয়ে বড় কথা, এই যুদ্ধে প্রাণহানি হয় বহু মানুষের। আমরা দেখেছি গাজা স্ট্রিপে, আমরা দেখেছি রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধে। আপডেট কি ইসরায়েল ইরান যুদ্ধের, আপডেট কি? ঝাঁঝ বাড়াচ্ছে অপারেশন রাইজিং লায়ন। আমার সঙ্গে মৈত্রী রয়েছে সরাসরি। মৈত্রী, একটু আপডেট জানতে চাইব দুই দিকেরই। প্রথমত আগে ইসরায়েলের অপারেশন, সেই মুভমেন্ট কতটা হচ্ছে, কি দাবি করছে ইসরায়েল? দেখো, ইসরায়েলের তরফ থেকে যে বক্তব্য স্পষ্ট করে দেওয়া হয়েছে, ইসরায়েল 13 তারিখে ইরানের ওপর যে অ্যাটাক করেছিল, ইসরায়েলের তরফ থেকে তারা বলেছিল যে ইরানের মিলিটারি এস্টাবলিশমেন্ট, মিলিটারি বসেসদেরকে তারা শেষ করতে পেরেছে এবং ইরানের যে নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট রয়েছে সেখানে তারা অ্যাটাক করেছে এবং সেখানকার যে বেস এলাকা রয়েছে তার উপরে বড় আঘাত হানতে পেরেছে ইসরায়েল। এবং ইসরায়েলের তরফ থেকে যে হামলা করা হয় তারপর থেকে কিন্তু পাল্টা আঘাত চলছে। ইসরায়েলের তরফ থেকে সাম্প্রতিক দাবি যেটা করা হয়েছে, একেবারে আজকের যেটা দাবি, যে বর্তমানে যে আর্মি কমান্ডারকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়ারের জন্য, চিফ অফ ওয়ার স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যিনি শুক্রবার দায়িত্ব নিয়েছিলেন, তাকেও ইসরায়েলের তরফ থেকে ইসরায়েল নিকেশ করে দিয়েছে। অন্যদিকে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসরায়েলের পাশে কিন্তু এসে দাঁড়িয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে সেটি পোস্ট করে জানিয়েছেন যে এই যে ইসরায়েল ইরান কনফ্লিক্ট তার একটা এন্ড, তার এই কনফ্লিক্টের কোনো সিজফায়ার নয় বা স্থগিত করা নয়, একেবারে শেষ যাতে হয় এই কনফ্লিক্ট সেটা তারা নিশ্চিত করতে চাইছে। ফলে এই যে ইসরায়েলের পক্ষে এসে ইউএসএ দাঁড়ানো এবং মধ্যপ্রাচ্যের একটা বড় অংশ ওয়েস্ট এশিয়া জুড়ে সেখানে ইউএসএ একাধিক ফাইটার এয়ারক্রাফটকে ডিপ্লয় করা, এই সবকিছুই কিন্তু ইসরায়েলের তরফে উত্তাপকে আরো বাড়িয়েছে এবং একই সঙ্গে ইরানের নিউক্লিয়ার যে প্রোগ্রাম রয়েছে সেটাকে একেবারেই সাসপেন্ড করতে হবে, সেই দাবি কিন্তু এবং সেই বক্তব্য ইউএসএর তরফ থেকে যেরকম বলা হয়েছে, ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে। এবং একই সঙ্গে যে সুপ্রিম লিডার তার অবস্থা ইরাকের সুপ্রিম লিডার অর্থাৎ সাদ্দাম হুসেনের মতো হবে, সেই হুমকিও কিন্তু ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে উত্তাপ কিন্তু যথেষ্টই হাই রয়েছে। একটা অদ্ভুত ব্যাপার, তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেইছিলেন প্রথমে এসে আমেরিকার মসনাদে বসে যে আমি সব যুদ্ধ থামিয়ে দেবো, সব রকম সব যুদ্ধ। আলটিমেটলি দেখা যাচ্ছে শেষমেশ যে কোনো যুদ্ধের পিছনে ইন্ধন জুগিয়ে যাচ্ছেন ট্রাম্প, পরোক্ষে আবার বলে যাচ্ছেন যে ব্যবসা বাণিজ্য যদি ভালোভাবে করতে হয় সবার সঙ্গে আমি ট্রেড করতে চাই, আর সেই ট্রেড করার জন্য আপনাদের প্রাথমিক কাজ হলো যুদ্ধ বন্ধ করার। এভাবে চলতে পারে কিভাবে জানা নেই, তার কারণ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ ইরানের সঙ্গেও রয়েছে যারা চায় পশ্চিমী আগ্রাসন যাতে মধ্যপ্রাচ্যে বন্ধ হয়। পাল্টা ইসরায়েল একের পর এক হামলা করে যাচ্ছে। যেমন যে ফুটেজ কাল থেকে আপনাদের দেখাচ্ছি, তছনছ হয়ে গেছে স্টেট টিভির অফিস এবং সে সময় লাইভ বুলেটিন পড়ছিলেন অ্যাঙ্কার, এবং সে সময় নিউজ রিডার তিনি লাইভ বুলেটিন পড়ছিলেন। মিসাইলের জন্য একদম ছাদ ভেঙে পড়ে ফ্লোরের এবং সেখান থেকে অ্যাঙ্কার সরে যান। একের পর এক ইরানের এয়ার স্ট্রাইক চলছে, 12টি মিসাইল লঞ্চ সাইট তছনছ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। পাল্টা এদিকে ইরান তেল আবিব আর লোডে পরপর মিসাইল আঘাত হানছে এবং একাধিক সেনা ঘাঁটিতে মিসাইল হানা। এরই মাঝে চড়া সুর আমেরিকা দাবি এবার ইরানের আকাশ নাকি আমেরিকার দখলে, অর্থাৎ কোনো দেশের আকাশ সীমা, সেই দেশের আকাশ সীমায় অন্য কোনো দেশ যাতে কোনোভাবে না প্রবেশ করতে পারে সেটা দেখার দায়িত্ব সেই দেশের। এবং যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটে, আপনারা জানেন ভারত বা পাকিস্তানের ক্ষেত্রেও দুই দেশ তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল, ইরানও তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। অথচ ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরানের আকাশ আমেরিকার দখলে এবং আমেরিকার সঙ্গে ইরানের পেরে ওঠার কোনো ক্ষমতাই নেই, বরং
ইরানের সুপ্রিম লিডারকে এখনই নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। খামেনির নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প, এবং ট্রাম্পের দাবি খামেনি কোথায় রয়েছে আমেরিকা তা জানে, চাইলে বড় পদক্ষেপ করতে পারে। শুধু কি তাই, মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী, দক্ষিণ চীন সাগর থেকে 2টি মার্কিন রণতরী অর্থাৎ যুদ্ধ জাহাজ, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক যুদ্ধ জাহাজ ইউএসএস নিমিটজ, এবং তার সঙ্গে 9টি এয়ার স্কোয়াড্রন, 5টি ডেস্ট্রয়ার। 2 দশক পরে সরাসরি যুদ্ধের পথে আমেরিকা, নাকি শুধুই ভয় দেখাচ্ছে ইরানকে, চাপে রাখার কৌশল নিয়েছে ডোনাল্ড ট্রাম্প? আমেরিকা তো জড়িয়েই আছে। ইসরায়েল যে কাজগুলো করছে আমেরিকার অনুপ্রেরণা ছাড়া বা আমেরিকার অ্যাডভাইস ছাড়া একটা কাজও করছে না। ইরান অনেকটাই পর্যুদস্ত হয়ে আছে, কিন্তু ওদের যে মেন যে পাহাড়ের নিচে যে ফোরদোস বলে যে জায়গা, পাহাড়ের নিচে নিউক্লিয়ার মেটেরিয়ালস গুলো রয়েছে, সেগুলো ধ্বংস করা প্রয়োজন, সে ক্যাপাসিটি ইসরায়েলের নেই। তার ফলে আমেরিকাকে আসতে হচ্ছে, আমেরিকা সেটাকে ধ্বংস করতে চাইছে। ইরানের হাতে যাতে কোনো ধরনের নিউক্লিয়ার ফেসিলিটি আর না থাকে, সেটাই হচ্ছে মূল লক্ষ্য। ইরানের পক্ষে তো বলার কেউ নেই, আরব দুনিয়াও বিভক্ত হয়ে আছে। ইরানকে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাওয়া, রেজিম চেঞ্জ, একই সঙ্গে তাদের নিউক্লিয়ার পটেনশিয়াল পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্যই আমেরিকা আরো প্রত্যক্ষভাবে অংশ নিচ্ছে। আর এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়ে কিছু বিদেশি, যেমন ইউক্রেনের যখন রাশিয়া অ্যাটাক করে আমরা দেখেছিলাম যে আমাদের রাজ্যের প্রচুর মানুষ তারা ডাক্তারি পড়তে গিয়েছিলেন, তাদের ফিরিয়ে আনতে হয়েছিল। ইরানে ঠিক এই মুহূর্তে এক যুবক রয়েছেন, বসিরহাটের যুবক, যিনি 2 বছর ধরে সেখানে ফার্সি ভাষায় ডক্টরেট করছেন সেখানে থেকে। এবার তিনি কি করবেন, তার সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে বসিরহাটে তার পরিবারে বাকি যারা রয়েছেন তাদের সঙ্গে? কেমন আছেন ওই যুবক, কি বলছে পরিবার, শেষ কবে যোগাযোগ হয়েছে, ভারত সরকার এখানে কি ব্যবস্থা নিয়েছে ফেরানোর? অনুপম রয়েছে সরাসরি বসিরহাট থেকে আমার সঙ্গে, বলতে পারবে অনুপম? দেখো অতনু, এই যে বসিরহাটের সাঁকচুড়োতে বাড়ি সৈয়দ বাকির মজলিস রেজবি নামে যে যুবক, সে ইরানে গিয়েছিল ফার্সি ভাষায় ডক্টরেট করতে। 2 বছর ধরে সেখানে সে পড়াশোনা করছে। ইতিমধ্যে এরই মধ্যে ইরান ইসরায়েলের যুদ্ধ লেগে যায়, এবং তারপরেই কিন্তু সেখানে সেই যে ক্যাম্প, যে শহরে যেখানে রয়েছে, সেখান থেকে কিন্তু সে টোটালি তার বাড়ির সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছে না। গত 2 দিন আগে যোগাযোগ করতে পেরেছিল কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু সে সেই কয়েক সেকেন্ডের মধ্যেই সে যে উদ্বেগের মধ্যে আছে, সে যে রীতিমতো উদ্বিগ্ন, সেটুকুনি সে তার বাড়িতে বোঝাতে পেরেছিল। এবং সে তারপরে কিন্তু তার বাড়ির লোকজন কিন্তু রীতিমতো চিন্তিত এবং উদ্বেগের মধ্যে আছে। এবং সেইখান থেকে কিন্তু সেই যে সে আমাদের বসিরহাটের যে দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, তাকে ট্যাগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারত সরকারের কাছে কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আর্জি জানিয়েছে যে তাকে ইরান থেকে তাকে শীঘ্রই ভারতে নিয়ে আসা হোক এবং তার পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হোক। এবং তার পরিবারের তরফ থেকে কিন্তু আর্জি করা হচ্ছে যাতে তাদের পরিবারের ছেলেকে, তার ভাইকে, পরিবারের ছেলেকে যাতে অতি শীঘ্রই ভারত সরকার এবং রাজ্য সরকার উভয় যৌথ উদ্যোগে তাদেরকে যাতে নিয়ে তাদের বাড়িতে যাতে ফিরিয়ে নিয়ে আসা হয়, সশরীরে সুস্থভাবে যাতে নিয়ে আসা হয়। এবং তাদের বাড়ি থেকে এমনটাই কিন্তু জানানো হচ্ছে যে তাদের ভাই বা তাদের ছেলে কেমন আছে এই 2 দিন, সেটুকু পর্যন্ত তারা জানতে পারছে না, এতটাই তারা উদ্বেগের মধ্যে রয়েছে। যদিও এই বিষয়ে বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি তিনি যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং এক এমপির সঙ্গে যোগাযোগ করে তার দিয়ে তিনি একজন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে যাতে অতি দ্রুত এই ছাত্রকে যাতে বসিরহাটে ফিরিয়ে নিয়ে আসা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ। ও এই মুহূর্তে ইরানে আছে, ওখানে পড়াশোনা করতে গিয়েছে ফার্সি ভাষায় ডক্টরেট করতে। তো গত 4-5 দিন ধরে ওখানকার সিচুয়েশন আমরা যা দেখছি খবরে, ইসরায়েল ইরানে আক্রমণ করেছে, সেইটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা এম্বাসির সাথে কন্ট্যাক্ট করছি, ওখানকার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, কিন্তু ওখানকার এয়ার স্পেস বন্ধ হয়ে গিয়েছে, সেই জন্যে ও মানে টোটাল আসতে পারছে না। এমবাসির লোকজন ওদের সাথে কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট কখনো হচ্ছে কখনো হচ্ছে না। তাই নিয়ে গতকালকেও ভাইয়ের সাথে লাস্ট কথা হয়েছিল, খুব চিন্তায় আছে। ফেসবুক থেকে দেখার পর আমি মুখ্যমন্ত্রীর দপ্তরে এটাকে দৃষ্টি আকর্ষণ করেছি
ওখান থেকে আমাদের একজন মাননীয় এমপিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার মাধ্যমে আমরা সমস্ত যোগাযোগের ঠিকানা ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। তারা সেটা স্বরাষ্ট্র দপ্তরের সাথে কথা বলে যাতে সাহায্য করার চেষ্টা করবে।